আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আজ বহু প্রতীক্ষিত সেই ভারত এবং বাংলাদেশের মধ্যে বিজিবি এবং আমাদের বিএসএফ তাদের মধ্যে বৈঠকটা শুরু হচ্ছে। আজকে 8 তারিখ, চলবে 11 তারিখ পর্যন্ত। আমাদের কাগজে যা বেরিয়েছে, বিএসএফ বিজিবি বৈঠকে উঠবে পুশিন। তা আমি কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশ সূত্রের খবর, ভারত থেকে পুশিন ঠেকাতে বাংলাদেশের 26 জেলা সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বলে খবর। বিজিবি সূত্রের বক্তব্য, ভারতের 5 রাজ্যের সঙ্গে বিভিন্ন বিন্দুতে 4156 কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি করতে বিজিবি জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন বলে খবর। বাংলাদেশের সীমান্তের অর্ধেকের বেশি 2216 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। ভারত কিছু অংশ কাঁটাতারের বেড়া দিয়েছে, বেশিরভাগ বেড়াই দেওয়া হয়নি, অংশই অরক্ষিত। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে। এই চিহ্নিতকরণের কাজ এখনো চলছে। গতকালকে আরো বোধহয় 11 জন আরো ধরা পড়েছে। তারা সম্ভবত মুর্শিদাবাদ থেকে তারা ধরা পড়েছেন। তো যাই হোক, এখন এই যে বৈঠকটা শুরু হবে, এই বৈঠকটা কিন্তু চাপানোতর চলবে। ভারত কিন্তু ওই যাই হোক না কেন, ভারত কিন্তু আপনার পুশিনটা চালাবে। মানে আপনারা যেটাকে পুশব্যাক বলছেন, আমরা বলছি পুশিন, ভারতের ঢুকিয়ে দাও, সেটা চলবে। এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, সেই সমস্ত ক্যাম্পে প্রায় 1000-এর বেশি, বিভিন্ন সীমান্ত অঞ্চলে 1000-এর বেশি মানুষ রয়েছেন। তাদের খাওয়া দাওয়া বা ওষুধপত্র, চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না, তারা সবকিছুই পাচ্ছেন, আর তাদেরকে যত্ন করেই রাখা হয়েছে। কিন্তু সময় যেরকম হচ্ছে, সেরকম আস্তে আস্তে ছোট ছোট দল করে রাত্রিবেলাতে বিভিন্ন গেট দিয়ে গাড়ি করে নিয়ে গিয়ে তাদেরকে গেট খুলে ওপারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার ওপারের কিছু করুণ ভিডিও চোখে পড়লো। করুণ ভিডিও বলতে এইটা যে ওপারের বাংলাদেশের মানুষ নোম্যান স্ট্যান্ডে বসে আছে, অথচ বিজিবি তাদেরকে নিচ্ছে না। তারা বলছে, আমরা বাংলাদেশের অমুক গ্রামে আমাদের বাড়ি, আপনারা খোঁজ নিন, আমাদের আত্মীয় স্বজন ওখানে রয়েছে, আমার বাড়ির লোকেরা ওখানে রয়েছে, কাজের জন্য আমরা এখানে এসেছিলাম। বিজিবি তাদেরকে নিচ্ছে না এবং তাদের দিকে বন্দুকের তাক করে রয়েছে। সেখানে মহিলা থেকে বাচ্চা পর্যন্ত সবাই রয়েছে। এখন এই যে আপনাদের এই যে দুমুখ নীতি, 10 লক্ষ রোহিঙ্গা আপনারা নিতে পারলেন, তাদেরকে পাসপোর্টও দিয়ে দিলেন, অথচ বাংলাদেশি নাগরিক যারা, তাদেরকে আপনারা ফেরাবেন না, অন্তত বিজিবি তো ফেরাবে না। তা এর পেছনে কাহিনীটা কি? কাহিনীটা ভেঙেছেন আমাদের যে লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল AK সিং। তিনি বলেছেন যে এই বিজেপি যখনই পার করে না, বিজিবি প্রতি জন পিছু 1000 টাকা করে নেয়। 2016 সালে আমাদের কিরণ রিজিজু, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে 2016 সালে বলেছিলেন, আমাদের দেশে 2 কোটি বাংলাদেশি আছে। একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সেটা আবার ফাইলিংও আছে, যে যা বলে সেটা তো আবার লেখা হয়, সেটা ফাইলিং হয়। তো তিনি বলেছিলেন 2016 সালে, আর ঘটনা ঘটছে 2026 সাল। তাহলে গত 10 বছরে আরো যদি আপনি 1 কোটি ধরেন, তাহলে 3 কোটি আপনার এই সদস্য সংখ্যা, বাংলাদেশি অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা তা প্রায় 3 কোটিতে পৌঁছে যায়। এখন 3 কোটিকে ফেরাতে গেলে সময় লাগবে, কিন্তু ভারত ধীরে ধীরে ফেরাবেই। এখন এই বৈঠকে চাপান উত্তর চলবে। বাংলাদেশ বলবে আমরা নেব না, ভারত বলবে এই প্রমাণ আছে, তোমাদের ওখান থেকে এসছে, তোমাদেরকে নিতে হবে, তোমাদের দেশের নাগরিক, সমস্ত প্রমাণাদি সমস্ত তথ্য পেশ করা হবে। তখন কি হয়, এই 4 দিনের বৈঠকের পরে নির্যাস কি বেরোয়, যদি জয়েন্ট স্টেটমেন্ট হয় তাহলে পরে তখন বোঝা যাবে, আর জয়েন্ট স্টেটমেন্ট না হলে তাহলে ভারত একাই বলে দেবে, বাংলাদেশ তার নিজ গিয়ে যা বড় বড় ভাষণ দেওয়ার ভাষণ দেবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, আপনাদের দেশে এই যে পুশিন যেটা আছে, আমরা যেটা পুশিন বলছি, আপনারা পুশব্যাক বলছেন, সেটা কিন্তু অবিরাম আগামী কয়েক বছর চলবে বিভিন্ন সীমান্ত দিয়ে। এবার কত আপনারা আটকাবেন? প্রশ্ন হচ্ছে, দেশের নাগরিককে স্বীকৃতি আপনারা দেবেন না, বিদেশি রোহিঙ্গাদের আপনারা স্বীকৃতি দেবেন, এটা কোন অর্থে? তার মানে কি বাংলাদেশ ঘাট থেকে বাংলাদেশিদের মানে নাগরিকদের ঠেলে দিতে চায়? বাংলাদেশি নাগরিকরা কি বাংলাদেশের কাছে মানে বোঝা হয়ে গেছে? আমাদের কাছে তো সেই প্রশ্ন উঠছে। এদিকে এই সমস্ত ঘটনা নিয়ে না, আমাদের এখানে যে হেরে গেছে তৃণমূল, তার এখন অস্তিত্ব সংকটে। কেন এই সমস্ত ঘটনা নিয়ে আমি বলছি, তার ব্যাখ্যা আমি আসছে কি বেরিয়েছে আজকে দেখুন। আজ মমতার অস্তিত্বের যুদ্ধ। মমতা ব্যানার্জি গেছেন দিল্লিতে,
INDI বৈঠকে উনি ডেকেছেন, সেখানে কংগ্রেস আসছে, সেখানে আরো 2-1টা দল টল আসছে, কিন্তু সমাজবাদী পার্টি থেকে আরম্ভ করে আমরা তামিলনাড়ু তারপর কেরল এরা সমস্ত আসছে না। তো আদৌ এই আপনার INDI বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ কংগ্রেস যখন উনি ক্ষমতায় থাকেন তখন উনি কাউকে পাত্তা দেন না। এই কংগ্রেসের রাহুল গান্ধী যখন কলকাতায় এসেছিলেন, যখন সভা করতে চেয়েছিলেন, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার সভা করার অনুমতি দেননি। আজকে প্যাচে পড়েছেন বলে আজকে উনি গিয়ে রাহুলের সাহায্য চাইছেন, ইন্ডি জোটে আপনি আসুন। সকাল বিকেল ফোন করে 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 গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেছেন, এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে এসে তাকে এসে একটা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অরবিন্দ কেজরিওয়াল সেও হেরো পার্টি, দিল্লিতে সে হেরেছে, আর মমতা ব্যানার্জিও দিল্লিতে হেরেছে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে এই যে আমাদের 80 জন বিধায়ক এখানে জিতলেন, এই 80 জন বিধায়কের মধ্যে প্রথম ডাকে 20 জন উপস্থিত হয়েছিলেন বৈঠক যখন ডেকেছিলেন, দ্বিতীয় বৈঠকে 8 জন উপস্থিত হয়েছিলেন। আপাতত 60 জন মানে বিরোধিতা করে তারা আলাদা তৃণমূল করে আলাদা ব্লক করে নিয়েছে। সেটা হচ্ছে বিদ্রোহী ব্লক করা যায়। এই বিদ্রোহী ব্লকে শুনছি আরো নাকি যোগ দেবে। তাহলে আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে তার পশ্চিমবঙ্গে তার আম গেছে, আর সংসদে যে 28টা আসন রয়েছে সে 28টা আসন সেখানেও অনেকে হারের মুখ দেখতে হয়, মানে সংখ্যা ধরে রাখার জোরটা উনি দেখাতে পারবেন না। কারণ 28টা আসনের মধ্যে 18 জনই নাকি বিপক্ষে চলে গিয়েছে। তার কারণ একটাই, একটা নয় দুটো। এক হচ্ছে এই বাংলাদেশ ইস্যুতে মমতার এই দ্বার খুলে দাও, এসো 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 আলো বাতাস এসো, এই নীতি। আর 2 হচ্ছে এই হাদি হত্যার প্রসঙ্গ। এই হাদি হত্যার প্রসঙ্গ নিয়ে যে মামলাটি রিঙ্কি চ্যাটার্জি সিং হাইকোর্টে করেছেন, সেই মামলার সঙ্গে প্রথমে তো একটা মামলা জুড়েছিল, গত 3 দিনে আরো 3-4টে মামলা হয়েছে। সেই মালদা থেকে আর কি এ পর্যন্ত দক্ষিণ 24 পরগনা পর্যন্ত 4টি থানায় 4টি মামলা হয়েছে। তাহলে 4 আর 1 5, আর রিঙ্কি চৌধুরী সিং এর তার নিজস্ব করা মামলা, তাহলে 5 আর 1 6, যোগ হলো 6টা মামলা। এই মামলা কিন্তু প্রত্যেক কটাই দেশদ্রোহী চার্জে দেওয়া আছে। এখন এই যে যারা থাকতে চাইছে না তাদের বক্তব্য হচ্ছে আমরা পার্টিটা করতাম, কিন্তু দেশদ্রোহী তকমা আমরা গায়ে নেবো কেন? দেশদ্রোহী তকমা আমরা গায়ে দিতে পারবো না। আমাদের কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে রাজনীতি করা, ভারতবর্ষের উন্নয়ন হোক অনুন্নয়ন হোক তা দেখা। আমরা এখন বিপক্ষ দলে আছি, আমরা বিপক্ষ দলের যে আমরা রীতিনীতি আছে বিরোধিতা করার, যে সরকারের সমালোচনা করা, আমরা তা করবো, কিন্তু আমরা কোনো মতেই দেশদ্রোহী সঙ্গে তকমার সঙ্গে আমরা চাপ আমরা নিতে পারবো না। এই ইস্যুটা এখন বড় ইস্যু হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে বসে সমস্ত সাংসদদের ডেকেছেন, কতজন সাংসদ উপস্থিত হবেন এই দেশদ্রোহী তকমা গায়ে লাগানোর জন্য সেটা নিয়েও বড় প্রশ্ন। ফলে এদিকে যেমন বিজেপি, BSF এবং বিজেপি বৈঠক হচ্ছে এই পুশিং নিয়ে, তেমনই ওদিকে মমতা ব্যানার্জি তার সংকট কাটানোর জন্য অন্তত সংসদটা বাঁচুক। এ তো গেছে, বিধানসভাতে গেছে, তিনি তো MLA নন, কিন্তু বিধানসভায় ঢোকারও টিকিট পাবেন না। এখন যে সংসদটা বাঁচে তার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু চেষ্টা হয়তো মাঠে মারা যেতে পারে। কারণ দেশদ্রোহী তকমা কেউ মানে গায়ে মাখবে না আর কি। তো আপনারা দেখুন, মনে হয় মমতা ব্যানার্জি অন্তিম লগ্ন, আমি যেটা বলেছিলাম অন্তিম চলতে জানার লোক থাকবে না, অন্তিম লগ্ন এসে গেছে। সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারত থেকে পুশব্যাক কি বাংলাদেশের জন্য এক জটিল আকার ধারণ করতে যাচ্ছে? গত প্রায় 10-15 দিন যাবৎ বাংলাদেশ সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাক একটা বহুল চর্চিত আলাপ হয়ে দাঁড়িয়েছে। পুশব্যাকের কথা মনে পড়লে আমার মনে পড়ে যায় যে বাংলাদেশের আসলে কি হবে। এই যে ভারতে বাংলাদেশের যে অবৈধ অভিবাসী যারা অবৈধভাবে বসবাস করেন তারা কিন্তু 2-1 দিনে যাননি, তারা বছরের পর বছর ধরে গেছেন। আমি এর আগে একটি পরিসংখ্যান দিয়েছিলাম, আবারও সেই পরিসংখ্যানটি রিপিট করি। 2004 সালে ভারতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রক একটি বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশের প্রায় 1,20,00,000 মানুষ আছে। আজ থেকে 22 বছর আগের পরিসংখ্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এর আবার ঠিক 1 যুগ পরে 2016 সালের পরিসংখ্যান, সর্বশেষ ভারতীয় সংসদের এই দুটো পরিসংখ্যান আমাদের কাছে আছে। 2016 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় সংসদে এক বক্তব্যে বলা হয়েছিল যে প্রায় 2 কোটি অবৈধ অভিবাসী বা অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করে। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বলেন, নিরপেক্ষ গবেষকরা বলেন এই সংখ্যাগুলো আসলে অতিরঞ্জিত। ধরে নিলাম অতিরঞ্জিত, কিন্তু নিরপেক্ষ গবেষকদের তথ্য অনুযায়ী ভারতে 30-40-50 লাখের নিচে নয় বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী। আমি ধরে নিলাম যে 30 লাখ। এই 30 লাখ লোককে দেশে ফেরত পাঠাবে, তাহলে কেমন হবে বাংলাদেশ? আমি এর আগে এটা নিয়ে একদম বিস্তারিত অর্থনৈতিক
তবে প্রভাব কিভাবে পড়বে, শ্রমবাজারে কিভাবে পড়বে, এই যারা আছেন তারা কিন্তু সব শ্রমিক, মজদুর শ্রেণীর, তারা বাংলাদেশে ফিরে আসবেন। রোহিঙ্গা এসে অন্য দেশে, তারা এসে ঢল নেমে কি হয়েছে আপনারা দেখাচ্ছেন। রোহিঙ্গা নিয়ে আমাদের অবস্থা খারাপ, আমাদের বাংলাদেশেরই, তারা গেছেন বাংলাদেশেরই, কিন্তু শুধুমাত্র ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো বা যে কোনো কারণে হোক, ভারত এগুলো দেখে না দেখার ভান করে এতদিন, বারবার এগুলো রিপিট হয়ে যায়। তারপরও মনে হয়ে যায় যে হিমন্ত বিশ্ব শর্মার বেশ আজ থেকে কিছুদিন আগে, 15-20 দিন আগে একটা মন্তব্য, যে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হলে তারা সেটাকে ভালো মনে করেন, এই জন্য যে পুশব্যাক করা যায়। আর সম্পর্ক ভালো হলে আমরা পুশব্যাক করতে পারি না আসলে, কারণ সম্পর্ক তো ভালো, দেখেও না দেখার ভান করতে হয়। আজকে পুশব্যাক নিয়ে এত আলাপ কেন? ভারত বাংলাদেশ সম্পর্ক কি আসলে খারাপ হয়ে গেছে? আমরা উপরে নানাভাবে শুনছি, ভারত নানাভাবে বিএনপি সরকারের সাথে সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে, আবার বিএনপি সরকারও বলছে না যে ভারতকে বাদ দিয়ে আমরা কিছু করছি, বলছে না সরাসরি, কিন্তু নানাভাবে নানা ইঙ্গিতে নানা কাজকর্ম বুঝিয়ে দিচ্ছে যে আমরা ভারতের সাথে নেই, আমরা পাকিস্তানের সাথে আছি, আমরা চীনের সাথে আছি। ভারত এই অন্তর্নিহিত তাৎপর্যটাই বুঝতে পারছে, যার কারণে ব্যাপকভাবে পুশব্যাক করবার চেষ্টা করছে। পুশব্যাক করবার বা অবৈধ অভিবাসীদের বা অনুপ্রবেশকারীদের আইনগতভাবে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু ভারত বা ভারতের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিএসএফ হয়তো ভাবছে যে ওরা যে পথে এসছে সেই পথে যাবে, যে অবৈধ পথে আসছে সেই অবৈধ পথে যাবে। ওই আইনগত প্রক্রিয়া করতে করতে সময়ের ব্যাপার, এই জন্যই হয়তো পুশব্যাক করবার একটা প্রচেষ্টা চলছে। আর বাংলাদেশি অবৈধ অভিবাসী যারা ভারতে অবস্থান করছেন, তাদের মধ্যে একটা ধরপাকড়ের চরম আতঙ্ক বিরাজ করছে, যার কারণে তারা এসে সীমান্ত এলাকায় ভিড় করছেন, যার কারণে সীমান্তে চাপ বাড়ছে। এই চাপ বাড়বার ফলে এই বিশাল জনগোষ্ঠী যখন আমাদের এখানে আসছেন, কিংবা এই মুহূর্তে সীমান্তে আমাদের পুশব্যাক এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমরা বলতেই পারি যে এই মুহূর্তে বাংলাদেশ ও ভারত সীমান্ত পরিস্থিতি এক অভূতপূর্ব এবং অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে। ভারত থেকে বাংলাদেশে পুশব্যাকের একের পর এক চেষ্টা দুই দেশের কূটনীতি এবং সীমান্ত ব্যবস্থাপনাকে এক চরম পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর পক্ষ থেকে নারী ও শিশু সহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে পুশব্যাক করার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। আর এই পুশব্যাক ঠেকাতে বাংলাদেশের 26টি জেলার সীমান্তে রাতারাতি মোতায়েন করা হয়েছে প্রায় 60,000 বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই একসাথে এত বিপুল সংখ্যক বিজিবি ফোর্স সীমান্তে এভাবে দায়িত্ব পালন করেনি, কারণ বিজিবির সব মিলিয়ে মোট সদস্য সংখ্যায় কিন্তু 70,000-এর বেশি নয়, অর্থাৎ তাদের প্রায় পুরো শক্তি এখন সীমান্তে নিয়োজিত। বিজিবি পরিসংখ্যানের কথা বললাম, এবার আমরা একটু বিএসএফ তো পাহারা দেয়, তাদের পরিসংখ্যানটাও একটু বলে নেই। তারা 1 লাখ থেকে 1,20,000 তাদের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে পাহারা দেয়। তারা মোট বিএসএফ এর মোট সদস্য সংখ্যা প্রায় 2,70,000 থেকে 3 লাখের মতো। 1,20,000 বাংলাদেশে এবং বাকিটা পাকিস্তান সীমান্তে এবং তাদের অফিসিয়াল নানা দায়িত্ব পালন করে। তারাও কিন্তু সীমান্ত এলাকায় যথেষ্ট সতর্কতায় রয়েছে, এবং আমি শুরুতেই বললাম যে এত ঝামেলা এড়ানোর চেয়ে যে পথে অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছে সেই পথেই তারা পাঠানোর চেষ্টা করছে। দর্শক, পরিস্থিতি কতটা থমথমে তা বোঝা যায় বিজিবির ডিউটি সেন্টার দেখলে। 4টি শিফটে 24 ঘন্টা বিরতিহীন ভাবে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে বিজিবি। আর সবচেয়ে আসার কথা হলো, এই জাতীয় সংকটে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সাহায্য ও সহযোগিতা করছেন। বিজিবির আনুষ্ঠানিক দাবি অনুযায়ী গত বুধবার থেকে গত শনিবার পর্যন্ত এই মাত্র 4 দিনে বিএসএফ এর পক্ষ থেকে অন্তত 21টি পুশব্যাকের চেষ্টা করা হয়েছে, যা বিজিবি অত্যন্ত সফলতার সাথে প্রতিহত করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই 4 দিনে অন্তত 2 শতাধিক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয়। আমরা পরিসংখ্যান বলছি, এগুলো সংবাদ মাধ্যমের পরিসংখ্যান, কিন্তু এই সংবাদের বাইরে আরো কত সংখ্যক যে অলরেডি ঢুকে গেছে সেটা কিন্তু আপনি জানতেও পারবেন না। কারণ আমি বললাম যে আমাদের সীমান্ত কত, প্রায় 4,000 কিলোমিটারের উপরে সীমান্ত, সেখানে বিজিবির সদস্য সংখ্যা 70,000। কিভাবে পাহারা দিয়ে রাখবে কিভাবে? এই যে পুশব্যাক এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতেও এখন নজিরবিহীন তৎপরতা। আগামীকাল মঙ্গলবার 9 জুন দিল্লিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। আর সেই বৈঠকে যোগ দিতে তলব করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। শুধু তাই নয়, এই সপ্তাহের শেষেই স্বয়ং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন। বিশেষ করে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক সংলগ্ন এলাকাটা তিনি নিজে সশরীরে পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে পারদ আরো চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত রবিবার কলকাতার নিউ টাউনে বিজেপির এক প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠানে তিনি অত্যন্ত চাঞ্চল্যকর এক দাবি করেছেন। শুভেন্দু অধিকারী জানান, গত 4 মে তাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত নাকি 4,800 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আমি খানিক আগে বললাম যে 21টি প্রচেষ্টায় 2 শতাধিক পুশব্যাক ঠেকিয়ে দিয়েছে বিজেপি, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন ইতিমধ্যে 4,800 তাদের হিসেবে পুশব্যাক করা হয়ে গেছে। আরো কত করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না।
তবে শুভেন্দু অধিকারীর এই দাবির সাথে কেন্দ্রীয় নীতির হুবহু মিল পাওয়া যায়। দিন কয়েক আগেই বিএসএফ এর একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ঘোষণা করেছিলেন যে স্মার্ট বর্ডার তৈরি করে দেশকে পুরোপুরি অনুপ্রবেশ শূন্য করা হবে। তিনি আরো জানিয়েছিলেন, বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের 3টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেখানে দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য বিএসএফ কে প্রয়োজনীয় জমিও ইতিমধ্যে হস্তান্তর করেছে শুভেন্দু অধিকারীর সরকার। জমি জটের কারণে যে কাজ এতদিন আটকে ছিল তা এখন যুদ্ধের গতিতে এগোচ্ছে। বিদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারতের তরফ থেকে সীমান্তে যতই এই ধরনের একতরফা তৎপরতা বাড়ছে, ততই দুই দেশের সীমান্তে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে। গত 1-1.5 সপ্তাহ জুড়ে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে চলা এই চরম উত্তেজনার মাঝে আজ সোমবার 8 জুন ভারতের দিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক বা ডিজি পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন। 4 দিনব্যাপী এই হাই ভোল্টেজ সম্মেলনে স্বাভাবিকভাবেই টেবিল গরম থাকবে, কারণ এই সম্মেলনে সীমান্ত পরিস্থিতি, অবৈধ পুশব্যাক, সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যা এবং সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত কঠোর আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।